আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আরশাদ ভাই, আপনাকে। শুরুতেই যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো, আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি নিয়ে অনেকেই নানা ধরনের কথা বলেছেন। আমরা রহস্যজনক ভাবে দেখেছি যে জাতীয় সংসদের সরকারি দল এবং বিরোধী দল তারা কেউ এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেখলাম বাণিজ্য মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে এখানে কিছু ভালো জিনিস আছে যেগুলো আমরা নিয়ে কাজ করবো, আমাদের কিছু সুবিধা হবে। আর এরপরে এবার দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন ঢাকায়, তিনি এই চুক্তির পক্ষে সাফাই গেলেন। তিনি বলার চেষ্টা করলেন এই চুক্তি বাস্তবায়ন করলে বাংলাদেশের অনেক সুবিধা হবে। তো এটা নিয়ে দেখলাম যে আপনিও একজনের একটা পোস্ট শেয়ার করে কিছু মন্তব্য করেছেন। আপনি এই মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত ঢাকায় আছেন, তার এই বক্তব্যকে আপনি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করছেন? না, গ্রহণযোগ্য হওয়ার তো কোনো কারণ নাই। এবার বুঝতে হবে যে এই যে রাষ্ট্রদূত, তিনি মার্কিন সাম্রাজ্যবাদ, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় খুব আধিপত্য বিস্তার করছে, তারই প্রতিনিধি। ফলে জি। ওই ট্রাম্প প্রশাসনের যে নীতি, সেটাই সে এখানে বলবে। তার বাইরে তো তার যাওয়ার কোনো স্কোপ নাই। তাকে রাখাই হয়েছে এই কারণে, তার ওই গভর্নমেন্টের পক্ষে কথা বলার জন্য। ফলে ওগুলোতে আমি খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু আমার যেটা কষ্ট, সেটা হলো যে আমাদের দেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। তো এখানে তো আর মানে সবাই তো গরু ছাগল না। আমরা হয়তো, আমাদের হয়তো অনেক লেখাপড়া নাই, আমাদের পিএইচডি ডিগ্রি নাই, খুব ভালো কথা। কিন্তু অন্য অনেকেই তো আছে তাদের, হ্যাঁ। তো তারা যখন এগুলাকে মানে ক্লজ বাই ক্লজ দেখায় দিচ্ছে যে কোন জায়গাগুলো আমাদের স্বার্থের ভীষণভাবে পরিপন্থী, সেটা দেখিয়ে দিচ্ছে তারা, কিন্তু সেইগুলো নিয়ে কোনো কথা বলছে না। তার চেয়েও বড় কথা, এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান ছিলেন মোহাম্মদ ইউনূস, তিনি এখন বিশ্ব বাটপার হিসেবে পরিচিত। আচ্ছা, তার সরকারের সেই সময়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলছে যে এটা সাংঘাতিক ভাবে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ হয়েছে, এবং আমাদের কৃষি খাতকে সম্পূর্ণভাবে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য এই চুক্তিটা হয়েছে। কিন্তু দেখেন, সে যখন বলছে যে আমি সরকারের থেকেও কিছু করতে পারি নাই, কিন্তু আপনি যখন সরকারে ছিলেন আপনি তো কোনো কথা বলেন নাই। এটা যাই হোক, ধরে নিচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে একটা আলোচনা হয়েছে। আলোচনা হয়ে ফরিদ আক্তার নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এগুলো আমাদের স্বার্থ বিরোধী। তো ইউনূস কেন বুঝলো না এটা? খলিল কেন বুঝলো না? ফজল কবির খান কেন বুঝলো না? ওয়াহিদুদ্দিন মাহমুদ কেন বুঝলো না? সালাউদ্দিন আহমেদ কেন বুঝলো না? তারা তারা এতগুলো সব পিএইচডি ডিগ্রিধারী, আমেরিকায় লেখাপড়া করা, তারা কি এই জিনিসগুলো বুঝে নাই? নিশ্চয়ই বুঝেছে। কিন্তু ওই যে বললাম, এই অন্তর্বর্তী সরকারটা মানে ইউনূসের প্রধান লক্ষ্য ছিল এই দেশে কিভাবে ওই আমেরিকার স্বার্থ মানে কে রক্ষা করা। এটাই এখন তার অ্যাকচুয়ালি দেশ চালানোর ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না, কিছু না। তার আগ্রহ ছিল দুই তিনটা ব্যাপারে, যে নিজের বিরুদ্ধে যত মামলা আছে, গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা, এগুলো ঠিক করা, আর প্রতি মাসে একবার করে বিদেশে যাও। এইগুলাই ছিল তার লোক। না হলে আপনি চিন্তা করেন, মততন্ত্রকে মহিমান্বিত করতে পারে কোনো মানে সিটিং গভর্নমেন্ট করতে পারে? পৃথিবীর কোথাও শুনেছেন? বলতেছে যে এটা প্রেশার গ্রুপ এবং এটা সেটা, যার জন্য যার খেসারত এখন পর্যন্ত এই তারেক রহমান সরকার তো দিতে হচ্ছে এবং হবেও ভবিষ্যতে। আচ্ছা, কালকে দেখলাম একটা কথা আপনি আমাকে বললেন, যদি এটা হয়ে থাকে আপনি যেভাবে বললেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার এরকম নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং বিদেশে একটা রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য এই ধরনের একের পর এক অন্যায় করে থাকে, তাহলে সেই অন্যায়গুলোর কোনো বিচার আমরা এখনো হতে দেখছি না কেন? এমনকি আমরা দেখলাম যে আদালতেও কয়েকজন আইনজীবী গিয়েছিল, কিন্তু আদালত তো সেগুলোকে খারিজ করে দিয়েছে, মানে গ্রহণই করে না। তো এটা তাহলে কি বুঝবো আমরা? না না, এটা তো পরিষ্কার খুব বোঝা। এটার জন্য বোঝার জন্য কোনো হার্ভার্ডের পিএইচডি হওয়ার দরকার নেই। এটা সিম্পল জিনিস। সেটা হলো এই, যে আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি না। বিচার বিভাগ যে সুপ্রিম হবে এই কথাটা যদিও তাদের 31 দফা যে ইশতেহার দিয়েছিল সেটার মধ্যে এটা ছিল, কিন্তু কিন্তু দেখেন এসেই কি করলো এটা। আর না হলে কল্পনা করতে পারেন যে বিচারক যে ইউনূসের বিরুদ্ধে রিট হয়েছে, তার শুনানি পর্যন্ত করতে দিল না সে।
বললো যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, তো সেটা তো আপনি এই কথাটা বলবেন কখন? যখন আপনি দুই পক্ষের কথা শুনবেন। শুনানির অর্থটা কি? আপনি উভয় পক্ষের কথা শুনেন, আপনি তো শুনানি করার সুযোগই দিলেন না। তার মানে কি বোঝা যায়? যে ওই বিচারক যারা বসে আছে তারা জানে যে ক্ষমতায় কারা আছে এবং এখানে স্বার্থ কার জড়িত। আপনি দেখেন, এই যে তারেক রহমান এবং খলিলুর রহমান নিজে এখন যে পররাষ্ট্রমন্ত্রী, এক দুর্বৃত্ত, আচ্ছা, মানে খুন এবং আত্মহত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ আছে, এই লোকটাকে সে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে এবং ইউনুস তাকে আইনে মানে কোথার থেকে 25 বছর পরে উড়াই নিয়ে আসছিল। এসে একের পর এক দেশ বিরোধী কাজ করে যাচ্ছে, কিন্তু তার কোনো ইয়ে নেই। আচ্ছা, একটা জিনিস দেখেন, সে খলিলুর রহমান নিজে বলছে যে এই চুক্তি করার আগে তারেক রহমান, বিএনপির তারেক রহমান এবং জামাতের ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কথা বলে এইগুলা করা হয়েছে। তারেক রহমান কিন্তু এটার কোনো মানে রিজয়েন্ডার দেয় নাই। শফিকুর রহমান ওই মিন করে বলছে, না আমাদের সাথে তো আলোচনা করেনি। আচ্ছা, ভালো কথা, আলোচনা যদি না করে থাকে তাহলে এটা নিয়ে তো আপনার শক্ত অবস্থান, যে আমাকে আমাকে জাতির সামনে আপনি বিশ্বাসঘাতকতা পাঠাচ্ছেন কেন? পার্লামেন্টে আপনি তুললেন না কেন? রুমিন ফারহানা এটা তুলতে গেল, রুমিন ফারহানা কষ্ট করে বললো যে আমি 5টা ইয়ে কি বলে সংসদ সদস্যের সম্মতি পাই নাই এটা তোলার জন্য। এগুলা কি বোঝা যায়? এবং তারেক রহমানের যে তার প্রত্যক্ষ মদদে এই চুক্তি হয়েছে, এটা তো আর কোনো বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই বুঝতেছে এটা। তা না হলে অ্যাটলিস্ট এগুলো নিয়ে তো আলো। আচ্ছা ঠিক আছে, দুই মন্ত্রী বলছিল না যে যদি কিছু, আচ্ছা যদির কি আছে? আপনি $6 বিলিয়ন ব্যবসা বাঁচানোর জন্য, অনলি 6 বিলিয়ন, একটা খেয়াল রাখবেন, আপনি $16 বিলিয়ন মানে মানে বাংলাদেশ থেকে জোর করে তারা আমাদের তাদের জিনিস আমাদের কিনতে হবে। এই যে এলএনজি কিনতেছে এত দিন, বলছে যে ওই যদি মধ্যপ্রাচ্যে অশান্তি হয়। আরে মধ্যপ্রাচ্যে অশান্তিটা হইলো কেন? এটা তো আমেরিকার জন্যই হয়েছে। তো অশান্তি যখন থেমে যাবে তখন তো আমরা আবার পুরোনো দামে ফিরে যেতে পারতাম। তো সেইটা তারা করতে দেবে না, অর্থাৎ আমাদের কাছ থেকে কেন। আর সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তী সরকার মানে এই ফজল কবির খানের কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম যে ওরা চাচ্ছিল তেল গ্যাস যারা ইয়ে করবে এখানে এক্সপ্লোরেশনে আসবে, তারা বলছে যে শ্রমিকদের এই সুবিধা দিলে আমরা এখানে আসবো না। আরে ভাই, আপনাদের কি হাত পায়ে ধরছিল কেউ যে আপনারা এই চুক্তি না করে অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেবেন না? এটা কি কোনো প্রায়োরিটি ছিল এই সরকারের? তা আপনি যেখানে 20 বছর 30 বছরের স্বার্থ জড়িত আমাদের দেশে, লং টার্ম একটা ইম্প্যাক্ট হবে, সেখানে আপনি 1.5 বছরের সরকার কিভাবে তার সিদ্ধান্ত নেয়? ওই যে বললাম, সিদ্ধান্ত নিয়েছে কি কারণে জানেন? সেটা পরিষ্কার বলছে যে এটা বিএনপি এবং জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা করা হয়েছে। তার মানে কি? আপনারা সবাই মিলে এই দেশটাকে বিক্রি করার একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। আর যেটা বললাম, আপনি $6 বিলিয়ন ব্যবসা বানার জন্য আপনি $16 বিলিয়ন কেন আমার খরচা করুন? এই $6 বিলিয়ন কি অন্য অন্য কোনো জায়গায় মানে পোশাক রপ্তানিকারক যারা আছে তারা অন্যান্য বাজার ঠিক করবে, তাই না? ফ্রি মার্কেটে যদি আপনি বিশ্বাস করেন, ফ্রি মার্কেটের অর্থটা কি? যে আপনার যেখান থেকে খুশি, আপনার যেখানে আপনার স্বার্থ বিঘ্নিত না হয়, আপনার লাভ হয়, আপনি সেখানে যাবেন। তা আপনি তো আমাকে সেটা করতে দিচ্ছেন না। আপনি এমন এমন চুক্তি মানে একটা ওই যে তেলের গ্যাসের চুক্তি অলরেডি সই করে ফেলছে। এটা কই তারেক রহমান তো একবারও বললো যে না, আমরা এটা সম্পূর্ণভাবে পুরোপুরি আলোচনা না করে এটা আমরা করবো না। তা তো করলো না, এই সরকারই করলো। এই সরকার মানে তারেক রহমানের সরকার খলিলকে পাঠাইলো ইয়েতে ওয়াশিংটনে, যে সে চুক্তি স্বাক্ষর করে আসবে। আর সেখানে মানে আমার খালি দেখে মনে হচ্ছিল যে জ্বালানি মন্ত্রী তো ইকবাল হাসান মাহমুদ টুকু, সে কোথায়? সে কেন গেল না চুক্তি সঙ্গে? এখানে খলিলের ভূমিকা। এগুলার জবাব কে দেবে বলেন? এগুলার জবাব দেবে মানুষ। মানে যে প্রশ্নগুলো আপনি করছেন, এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষের মনে উঠছে। তো সরকার যদি জনগণের শক্তিতে বিশ্বাস করে, তাহলে এটা কি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? না, আমি কথা তো সেই জায়গাতে, আপনি একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আসছেন, জনগণের পপুলার ভোটে দিচ্ছেন। তো আপনার তো মানুষের এই দেশের মানুষের প্রতি আপনার আস্থা থাকার কথা। আপনি আমেরিকা যদি তাদের এই বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা আমাকে সরাই দিবে, সরাই দিলে দিয়ে দিবে। আপনি আবার জনগণের কাছে যাবেন যে আমি তাদের স্বার্থ রক্ষা করতে আসছি। ইরানিরা করতেছে না? তো এখন দেখেন, ওই যে আমেরিকা বলছিল না যে ইরানকে আক্রমণ করব, আর লক্ষ কোটি কোটি লোক মানে ওই রেজিমের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং আমরা আমাদের শহর, কিন্তু কেউ তো নামে নাই রাস্তায়। রাস্তায় নেমেছে ওই ওই খামেনির
রেজিমের পক্ষেই নেমেছে। তারা বলছে যে আমরা পরাধীনতা স্বীকার করব। তো আমরা তো সেই জিনিসটা করতে পারছি না, আমরা আগের থেকে ওদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। এ কি? এটা খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা, আমি এখন অন্য একটা প্রসঙ্গ, এটা অন্য প্রসঙ্গে নয়, এই যে একজন শক্তিশালী ব্যক্তি অথবা একজন ধনবান ব্যক্তি, তার কাছে যে বিক্রি হয়ে যাওয়া, নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেওয়া, নিজেদের প্রফেশনকে বিক্রি করে দেওয়া, তারও কিছু প্রবণতা কিন্তু আমরা আপনি নিজেও মিডিয়ার দীর্ঘদিনের মিডিয়ার লোক, আমিও মিডিয়ায় কিছু কাজকর্ম করেছি। তা আমাদের মিডিয়াগুলির মধ্যে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে ধনবানের কাছে বিক্রি হয়ে যাওয়া, এবং ধনবানরা নিজেরাই একাধিক মিডিয়ার মালিক হয়ে যাচ্ছেন, মালিক হয়ে তারাও একটা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখছি, প্রথম আলোর কিছু কর্মকাণ্ড দেখছি, কালের কণ্ঠে কিছু কর্মকাণ্ড দেখছি। প্রথম আলোকে দেখছি তারা বসুন্ধরার বিরুদ্ধে নিউজ করতেছে, আবার বসুন্ধরা দেখছি তাদের কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন দিয়ে প্রতিদিনই তারা প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করছে। আবার এর মধ্যে অন্য যারা আছে, যেমন ওরিয়ন গ্রুপ, তারাও দেখছি নানা রকম ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এখন বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। আবার নাবিল গ্রুপ, এদেরও নানা রকম ভূমিকা দেখছি। কি বলবেন আপনি? শুধু নাবিল গ্রুপ, আরেক গ্রুপের আসতেছে তারা। এই যে ইউনূসের আমলে তার যে প্রেস উইং এর লোকজন ছিল, আর এক দুর্বৃত্তের কাছ থেকে টাকা নিয়ে ইংরেজি কাগজ বাইর করতেছে, কি ওয়াদা না ফোয়াদা কি একটা নাম, আচ্ছা বুঝছেন? তো এখন আপনি কল্পনা করে দেখেন যে আপনি যত বড়, তার নামে দুদকের মামলা চলতেছিল, সেই মামলা তারা উইথড্র করেছে। তো এখন তারেক রহমান যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, তাহলে বলতো না যে আচ্ছা না, এই দুদকের যে মামলাগুলো আছে এগুলা, দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করবো, মামলাগুলো পুনরুজ্জীবিত। ইউনূসের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, সেগুলো কোথায়? আচ্ছা, কোনো কিছু করতেছে না। আর এখন যে আপনি যে প্রথম আলো আর বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা গ্রুপেরটা তো বোঝাই যাচ্ছে তারা এই মিডিয়া জগৎ সৃষ্টি করেছিল বা সাম্রাজ্য সৃষ্টি করেছিল তাদের অবৈধ সম্পদকে রক্ষা করার জন্য। এটা তো আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে প্রথম আলো, ডেইলি স্টার, এদের মালিকরা ওই রকম না, যেমন লতিফুর রহমান ছিল, সে কোনো সময় ইন্টারফিয়ার করতো না। এবং কিন্তু দেখেন, আমি আজকে সকালে এত মনটা খারাপ হয়ে গেল আমার দেখে, প্রথম আলোর মতো নিউজ পেপার নাবিল গ্রুপের যে কর্ণধার কি আমিনুল ইসলাম নাকি, তার ইন্টারভিউ ছাপছে, লম্বা ইন্টারভিউ। কি ব্যাপার? উনি মানে কৃষি এবং গবাদি পশুর মাধ্যমে কিভাবে দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। তো আমি কোশ্চেন গুলা পড়তেছিলাম। তো আমি যদি সাংবাদিক হই, আমি যদি সম্পাদক হই, আমি তো প্রথম প্রশ্নটা করবো যে আচ্ছা, আপনার বিরুদ্ধে যে ওই 1000 কোটি টাকা মানে তসরুপের মামলা হয়েছে দুদকে, ওটা নিয়ে আপনি প্রথমে কথা বলেন, ওইটা ধারে কাছে যায় না। আর প্রেস ক্লাবের নেতারা ওই কি করে, ওই যে কি ঈদের সময় সেমাই টিয়ে দেয় নাবিল গ্রুপের সৌজন্যে, আবার বড় করে ব্যানার লেখে। ওই প্রেস ক্লাবের সাংবাদিকদের ভিখারি বানাইছে, বুঝলেন? আমার ভিক্ষা দাও। তো একবার চিন্তা করে দেখে না যে আচ্ছা, এই লোকটার কাছ থেকে যে আমরা এই জিনিস, এই লোকটা তো একটা, এটা দুর্বৃত্ত কেমন এটা। তারপরে কি রূপায়ণ গ্রুপের, তার বিরুদ্ধে খুনের মামলা আছে, জমি আত্মসাতের মামলা আছে, তাকে নিয়ে প্রেস ক্লাবের মানে প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই মিলে তাকে লাঞ্চ খাচ্ছে তাকে নিয়ে, এবং তিনি আবার অনুদান দিচ্ছে, সেখানে সে আবার ছবি ছাপতেছে। তার মানেটা কি? মানে আমরা কোথায় যাব, কার কাছে যাব? এখন প্রথম আলো, চিন্তা করেন আপনি যে নাবিল গ্রুপের এই কর্ণধারের ইন্টারভিউ তারা কেন নিবে? আর ঠিক আছে, ইন্টারভিউ নিতেই পারে, তাকে তো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আপনার বিরুদ্ধে যে এই যে 1000 কোটি টাকার মানে দুর্নীতির মামলা আছে, এগুলো সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনি পার পেয়ে যাচ্ছেন কেন? আমাকে একজনে বলল যে জামাতিদের সাংঘাতিক ব্যাকিং আছে এই লোকের প্রতি, সেই জন্য জামাতিরা কোনো কথা বলে না। তো জামাত নাকি খুব একটা সৎ মানে লোকের মানে রাজনৈতিক দল, সমস্ত সৎ লোক। তো সৎ লোক হইলে তো এদেরকে প্রশ্রয় দেয় কেন, এদেরকে প্যাম্পার করে কেন? তো মিডিয়া জগৎ হয়েছে কি, আমাদের সাংবাদিক যারা আমি তো বুঝতে পারি। আমাকে অনেকে বলে যে আসাদ ভাই 3 মাস ধরে বেতন পাই না, বেতন নিতে গেলে বলে কি তোমাদের কার্ড দিছি, ক্যামেরা দিছি, যাও করে খাও। তো করে খাচ্ছে সবাই, তাদের তো সংসার চালাইতে হবে, তাদের তো বাড়ি ভাড়া দিতে হয়, তাদের বিল দিতে হয়, তাদের বাচ্চার দুধ কিনতে হয়, কিংবা স্কুলের ছেলে মেয়েদের পয়সা দিতে হয়, কোথা থেকে দেবে? বেতনই পায় না 3-4 মাস, খালি 2-3টা মিডিয়া ছাড়া আর কোনো ঠিক মতো বেতনও দেয় না। তো আমরা এইসব জিনিসগুলা কখনোই, কোনো সরকার থেকে এগুলো দেখে না
না দেখে কি করে, ওই সম্পাদক পরিষদ, অমুক পরিষদ, তমুক পরিষদ, তারা মানে সাংবাদিকতাকে দুর্নীতি বা দুর্বৃত্ত থেকে কিভাবে মুক্ত করব, এইটা হবে তাদের এজেন্ডা, কিন্তু তা না। দোকরাতে তার কাছে গেল, যে দাবি করছে যে এত জনের বিরুদ্ধে মামলা আছে, এগুলো আপনি মানে ছেড়ে দেন। তো আমার কথা, সম্পাদক যারা হবে, যারা সাংবাদিক হবে, তারা তো বলবে যে আমরা আপনার কাছে কোনো দাবি দাঁড়াই, যে একটাই দাবি জানতে আসছে, আপনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেন, তাহলে আমাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না। তো সেই কথাটা না বলছে তারেক রহমানের, কি তারেক রহমানের বাপের দেশ, মোহাম্মদ শাহ তুগলকের দেশ, যে আচ্ছা এই ওরা ছেড়ে দাও, কিভাবে দেবে সে? এটা তো বিচার বিভাগের ব্যাপার। তাদের বিরুদ্ধে যদি মামলা, তো সেই মামলাগুলো তো বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তি হতে হবে, তাই না? তো আপনি চাইলে তো আপনি ওই ইউনুসের মতোই করতেছেন, ক্ষমতায় এসে কি করবো, তার বিরুদ্ধে যত মামলা আছে সব নির্বাহী আদেশে সব বাতিল করে দিবে। হাসিনা কি করে, এটা বাতিল করে দেয়। খালেদা জিয়া কি করে, সে এগুলো সব বাতিল করে। এরশাদ কি করে, যত মামলা আছে সব বাতিল করে। তো তাহলে আমার কথা হচ্ছে যে আমরা দেশটা সামনে আগাবে কি? আমরা যে বারবার বলি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তো এটা হবে কিভাবে? কি, আমি একেবারে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, একটু ছোট করে বলেন। সেটা হলো, আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের কাছ থেকে নানা ধরনের নিগ্রহের শিকার হচ্ছেন। সম্ভবত এগুলো কারা করছে? সাধারণ মানুষ করছে, নাকি আওয়ামী লীগের লোকজন করছে, নাকি বিএনপির লোকজন করছে? কোনো কিছু আমরা কিন্তু নিশ্চিত ভাবে জানি না, এবং এটা নিয়ে কোনো সেরকম তদন্ত হয়নি। কিন্তু এর বিপরীতে আমরা দেখলাম যে এই এনসিপির আরেকজন নেতা মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি এক জায়গায় বললেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে। তাহলে জুলাই অভ্যুত্থানে ভায়োলেন্স হয়েছে, ভায়োলেন্স করেছেন ওনারা, করেছেন ওনাদের মানে এটা তো খুব ব্যাপারটা খুব, প্রথম কথা হলো নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারটা প্রথমেই আসি, তারপরে আপনার বাদ বাকি উত্তর দিচ্ছি। সেটা হলো, এই কয়দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে তারেক রহমান সম্পর্কে যে একবার তো তাকে পিটায়া মেরুদণ্ড ভেঙে দিছিল, এইবার যে সমস্ত কাজ শুরু করছে এগুলো আবার। তখন আমি দেখলাম যে বিএনপির পক্ষের যারা, তারা বললো যে অনেক বেড়ে গেছে, একটি শায়েস্তা করতে হবে, এই ধরনের জিনিসপত্র আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো সেখানে যে আক্রমণটা হয়েছে সেদিন ঝিনাইদহ না কোথায় দেখলাম, তো সেটা নিজেও বলছে যে এটা বিএনপির যুব দলের মানে অভিযোগের তীর তাদের দিকে। তো সেটা হতেই পারে যে তাদের বড় নেতা নিয়ে কথা বলছে সেখানে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, চিন্তা করেন, এ ছিল গত এই অন্তর্বর্তী সরকারের দুর্নীতির প্রতীক। কেমন, যত বড় বড় দুর্নীতি হয়েছে তার সেই এটার মধ্যে ইয়ে ছিল। আর এটার জন্য এবং তাকে প্রেরণা দিচ্ছে কে? মোহাম্মদ ইউনুস নিজে। মোহাম্মদ ইউনুস নিজেই এগুলা করছে। ফলে উচিত ছিল কি, সত্যিকার অর্থে যদি ওইরকম বিপ্লব হতো, তাহলে ইউনুস সাহেবের উচিত ছিল যে খবরদার, তোমাদের বিরুদ্ধে এই ধরনের মানে অভিযোগ যদি আসে, তাহলে কিন্তু বিপ্লব ব্যর্থ হবে, মানুষ আমাদের বিরুদ্ধে খেপে যাবে। সেটা সে না করে উল্টা তাদেরকে আরো মানে বাতাস দিচ্ছে। এই যে হাসনাত, সারদি, ইয়ে, সবাই আর কি। এখন এরা কি দেখলাম আমরা, মানে কয়েকদিন আগে রিক্সা বাসে চলতো, তারপর প্রাডো গাড়িতে চড়তে শুরু করলো। একটা বার ওই ইউনুস সাহেবের কোনো মোরাল রাইট ছিল না এদের কিছু বলার। তার কারণ তারা বলতো যে স্যার আপনি তো একই কাম করতেছেন, আপনিও বানান আমরাও বানাই। তো সেটাই হয়েছে। আর এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে মানে কথা, যে ভায়োলেন্স কি জিনিস, এগুলো সব বাগাড়ম্বর। অ্যাকচুয়ালি তাদের এখন কোনো সমর্থন নেই। ওই যে বলে না, এই রাজুতে সবাই, রাজুতে কেউ যাবে না এখন। তাদের পক্ষে ডাক দিলে কোনো লোক পাবে না সেখানে, আপনি লিখে নিতে পারবেন। তার কারণ রাজুতে যারা যাইতো তারা বুঝে গেছে যে এরা হলো ক্ষমতা লোভী এবং এরা দুর্নীতিবাদ, এদের কথা আমরা আশ্রয় না করতে। ফলে এগুলা অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই। এগুলার পুলিশের নিয়ে দুইটা পিটানি দিলেই আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমার একটাই কষ্ট, যে তারেক রহমান এত বড় একটা সুযোগ পেয়েছিল এতদিন পরে, কিন্তু সে সুযোগগুলোকে সে কাজে লাগাচ্ছে না লাগিয়ে ওই একটা স্বার্থ গোষ্ঠী, মানে তাদের স্বার্থ রক্ষা করতেছে। আলটিমেটলি কি হবে? ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসাদ মাহমুদের বক্তব্য। আপনাদের কোনো এই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বক্তব্য থাকলে আমাদের লিখে জানাবেন।
আমরা সেগুলো নিয়ে আগামীতে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এখন পর্যন্ত আল্লাহ হাফেজ।